জয় শ্রীকৃষ্ণ। আমি কল্যাণ। সত্যি ভৌতিক ঘটনার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেলে দীর্ঘদিন যুক্ত আছো তাদের অসংখ্য শুভেচ্ছা। আর যারা চ্যানেল নতুন যুক্ত হয়েছো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, গল্পটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো। গল্পটা তোমাদের সকলেরই জানা আছে কম বেশি। জাস্ট এই গল্পটাকেই আমি আরেকবার রিকল করে নিচ্ছি, দেখো তো তোমাদের মনে পড়ে কি না। ঘটনাটা 2015 সালের। ঘটনাটা শোনবার পর এবং খবরের কাগজ এবং বিভিন্ন পত্রপত্রিকায় এটা বেরোনোর পর এমন কোনো মানুষ নেই যে 2015 সালে এই গল্পটায় তারা স্তম্ভিত হয়নি বা এই ঘটনাটায় তারা স্তম্ভিত হয়নি। কি করে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমরা কোনো যদি রোগ মানুষের হয়ে থাকে, বাহ্যিক রোগ, তাকে সারানোর জন্য ডাক্তারের কাছে যাই। যদি দেহের ভিতরের কোনো রোগ হয় তাকে সারানোর জন্য আমরা কিন্তু তড়িঘড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু যদি কারো মনোরোগ হয় সেটা তো আপাত দৃষ্টিতে ওপর থেকে আমরা বুঝতে পারি না। সুতরাং সেই মনোরোগটাকে সারানোর জন্য যথাযথ ব্যবস্থা নিজে বা বাড়ির লোক কেউ সহসা নেয় বলে আমার মনে হয় না। খুব কম মানুষ আছেন, পরিবারের হতে পারে বা নিজে হতে পারেন, যারা চটজলদি তারা এটাকে নিয়ে একটা বড় ডাক্তারের সঙ্গে গিয়ে আলোচনাপূর্বক তার চিকিৎসার সুব্যবস্থা করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা নেগলেক্টেডই হয়ে থাকে। ঠিক এই রকমই একটা ঘটনার শিকার আজকের এই ঘটনার নায়ক। বলি, বাড়ির ঠিকানা 3 নম্বর রবিনসন স্ট্রিট, কলকাতা। 2015 সালের সব থেকে ভয়াবহ ঘটনা এইটা। যারা এই ধরনের ভয়জনিত অবস্থা সহ্য করতে পারেন না তারা হয়তো এই 3 নম্বর রবিনসন স্ট্রিটের সামনের বাড়িটার দিকে আর ফিরেও তাকান না। কি হয়তো আপনাদের মধ্যেও বা তোমাদের মধ্যেও কেউ এমন আছো যারা আগে হয়তো প্রায়শই ওই রবিনসন স্ট্রিট দিয়ে 3 নম্বর বাড়িটার সামনে দিয়ে যাতায়াত করতে, তারা হয়তো আজকে পথটাই পাল্টে ফেলেছ। সত্যি কিনা ভেবে বলো তো। বাড়ির মালিক অরবিন্দ দে, তার সুখের পরিবার, স্ত্রী, এক ছেলে পার্থ দে আর এক কন্যা দেবযানী দে, আর বাড়ির কাজের লোক আর 2টি পোষ্য কুকুর। এই নিয়েই তাদের পরিবার। খুব সুখে স্বাচ্ছন্দ্যেই সুন্দরভাবে চলছিল। অরবিন্দবাবুর একটা ভালো নামডাক ছিল এবং তার ছেলে পার্থ দে, সেও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন এবং একটি ভালো কোম্পানিতে যথেষ্ট উচ্চ পদাধিকারী হিসাবে চাকরি করেছেন বেশ কয়েক বছর। এমনকি সেই কোম্পানি তাকে বিদেশেও পাঠিয়েছেন, তিনি বিদেশেও ঘুরে এসেছেন। কিন্তু কী কারণে তার মানসিক রোগ তাকে কুড়ে কুড়ে খেয়েছিল সেইটা এই গল্পটা শুনলে আবার তোমরা বুঝতে পারবে। 3 নম্বর রবিনসন স্ট্রিট, কলকাতা। হঠাৎ একদিন পাড়াপড়শিরা দেখে যে ওই বাড়ির একটা অংশ দিয়ে বলবল করে ধোঁয়া বেরোচ্ছে, মানে প্রচণ্ডভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে।
সবাই হইচই করে পাড়াপড়শিরা ওই বাড়িটার দিকে দৌড়ে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের কাছেও খবর চলে যায়, কারণ বাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে, অথচ ফায়ার ব্রিগেডসকে খবর দেওয়া হবে না, পুলিশকে খবর দেওয়া হবে না, এমনটা তো হতে পারে না। তাই পুলিশের কানেও খবর চলে যায়, ফায়ার ব্রিগেডসের কাছেও খবর চলে যায়। তড়িঘড়ি সবাই তারা এসে উপস্থিত হন সেই জায়গায়। পাড়াপড়শিরা তো অনেকটা আগে থেকেই বাড়ির মধ্যে ঢুকে কেন এখান থেকে এত ধোঁয়া বেরোচ্ছে সেটার অনুসন্ধানে আগে থেকেই লেগে পড়েন। পুলিশ আসতে এবং ফায়ার ব্রিগেডসের পুলিশেরা আসতে আরও তাদের কাজটা সুবিধাই হয়ে যায়। তারা সরাসরি ওপরে চলে যান, গিয়ে তল্লাশি চালাতে থাকেন। তারা খোঁজটা করতে থাকেন যে কোথা থেকে আসলো। ওপরে উঠে গিয়ে দরজায় নক করতে এক মধ্যবয়সী ভদ্রলোক দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। তিনি কে জানেন? পার্থ দে, সেই বাড়ির একমাত্র ছেলে, অরবিন্দ দে বাবুর একমাত্র ছেলে পার্থ দে। তিনি দরজা খুলে বেরিয়ে এসে তাদেরকে, পুলিশদের দেখে তিনি বলেন, আপনারা একটু ভেতরে আসুন, দেখুন কোথা থেকে ধোঁয়া উঠছে আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা একটু খতিয়ে দেখুন ব্যাপারটা, বলে তাদের দরজা খুলে দেন এবং তিনি পাশে সরে দাঁড়ান। পুলিশ যথারীতি তাদের অনুসন্ধান চালানোর জন্য তারা ভেতরে প্রবেশ করেন এবং যেখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে সেই জায়গায় তারা পৌঁছে চেষ্টা করেন সেই দরজাটাকে খোলার জন্য। কিন্তু হায়, দরজা খোলা যাবে কি করে? কারণ দরজাটা তো ভিতর থেকে বন্ধ করা। তার মানে নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবেই কোনো একটা কাণ্ড ঘটিয়েছে, এইটা পুলিশ অনুমান করেই নেয়। অগত্যা তারা চেষ্টা করে বলপূর্বক সেই ঘরের দরজাটাকে ভাঙেন। অ্যাকচুয়ালি সেটা ঘর নয়, সেটা ছিল একটা বাথরুম, যথেষ্ট সুপরিসর একটা বাথরুম। সেই সুপরিসর বাথরুমের মধ্যে যে স্নানের জন্য যে বাথটবটা ছিল তার মধ্যে একটি বৃদ্ধপ্রায় মানুষের জ্বলন্ত মৃতদেহ, মানে প্রায় অর্ধদগ্ধ অবস্থায় শায়িত হয়ে পড়ে আছে। পুলিশ সেটা ভালো করে নিরীক্ষণ করেছিলেন। তারা দেখেছেন যে এত বয়স্ক একটা মানুষ গায়ে কিভাবে আগুন লাগিয়ে কেন তিনি মারা যেতে চাইছেন, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কিন্তু তার ছেলে, মানে অরবিন্দবাবুর ছেলে পার্থদেকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করাতে তিনি তার কিন্তু কোনো সদুত্তর দেননি। যেহেতু বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তাই পুলিশও পার্থবাবুকে কিন্তু এইটার জন্য দোষারোপ করতে পারেননি। অনেক জিজ্ঞাসাবাদের পরেও এবং পাড়াপড়শিদের সকলের গুঞ্জনে সেদিনকে কিন্তু তদন্ত উদ্ঘাটিত হয়নি। পুলিশ সেখান থেকে চলে যায়। পরে একটা দুটো দিন পরে পুলিশ আবার সেখানে পুনরায় আসেন, এসে পুরো বাড়িটাকে আবার নতুনভাবে তল্লাশি চালাতে শুরু করেন। তল্লাশি চালাতে শুরু করে দেখেন একটি ঘর, যেটা আগের দিন তারা দেখেননি বা দেখলেও তারা কোনো কিছু ভাবেননি, যে সেই ঘরের দরজাটা কিন্তু বন্ধ। পার্থবাবুকে বলা হয়, এই ঘরের দরজাটা বন্ধ, আপনাদের কেউ এখানে কি থাকেন? পার্থবাবু শুধু ছোট একটা কথায় বলেছিলেন, আমার দিদি। তাহলে আপনার বাবার একটা এত বড় ঘটনা ঘটে গেল, অথচ আপনার দিদি এসে আপনার পাশে তো দাঁড়ালেন না, বা আপনার সঙ্গে তো এই বিষয়ে কোনো রকমভাবে আমাদের কাছেও তো কোনো কিছু জানালেন না, কি ব্যাপার বলুন তো? পার্থবাবু নিরুত্তর থাকেন। পুলিশ তাকে আবারও প্রশ্ন করেন, পার্থবাবু আবারও নিরুত্তর থাকেন। তাহলে আমরাই তাহলে দেখি, ভেতরে দরজাটা খুলে আপনার দিদিকে তাহলে ডাকি।
বলে তারা দরজাটা যেই খুললেন তাদের চক্ষু চড়ক গাছ হয়েছিল। দুদিন আগেই অরবিন্দবাবুর ওই ঘটনা, আর দুদিন পরেই ঘরের দরজা খুলে তাঁরা যে দৃশ্য দেখেছিলেন, খুব সাধারণ মানুষ হলে তারা ফেন্ট হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। কিন্তু যেহেতু তারা পুলিশ কর্মী, তাদের মানসিক দৃঢ়তা অনেক বেশি, তাই তারা ভীত হলেও, সন্ত্রস্ত হলেও, বাহ্যিক জ্ঞান শূন্য হলেও তারা কিন্তু নিজেদেরকে সামলে নিয়ে পার্থবাবুকে পরের পর প্রশ্ন করতে থাকেন যে হাউ ক্যান ইজ ইট পসিবল, একটা মৃতদেহ একটা খাটের ওপর শুয়ে আছে, যে মৃতদেহ তার শরীরে একটা টুকরো মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, কেবল একটা নিথর কঙ্কাল। এটাকে আপনি বলছেন কি না আপনার দিদি? পুলিশের ধমকানিতে, বারংবার ধমকানিতে পার্থবাবু এক সময় বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমার দিদি, এটা আমার দিদির মৃতদেহ। তাহলে এরম অবস্থায় রেখেছেন, তবু আপনি কাউকে জানাননি কেন? বলে না, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার দিদি একদিন প্রাণ ফিরে পাবেন। এবং এতটাই পার্থবাবু জোর দিয়ে বলতে থাকেন, তখন পুলিশ কর্মীরা তারা বুঝতে পারেন যে পার্থবাবু কিন্তু স্বাভাবিক মানুষ নন, তিনি মেন্টালি কোনো শক পেয়েছেন বা তার মানসিক কোনো বিকৃতি ঘটেছে। না হলে এই ধরনের তার বাবার মৃতদেহ জ্বলন্ত বা অর্ধদগ্ধ অবস্থায় দেখে, তার দিদির কঙ্কাল সার দেহটা বিছনায় এইভাবে শায়িত অবস্থায় দেখে, তবু নর্মালি একটা মানুষের মতো উত্তর তার মুখ দিয়ে বেরোচ্ছে কিভাবে? অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে তার নিশ্চয়ই কোনো মানসিক বিকৃতি আছে, কারণ একটা মানুষ বিছানায় শুয়ে দীর্ঘদিন থাকার পর তবে তার শরীরটা কঙ্কাল অবস্থায় পর্যবসিত হয়। সুতরাং এই রকম একটা কঙ্কাল সার দেহ মৃত মানুষের কাছে রেখে তার সাথে দীর্ঘদিন, মানে বেশ কয়েক মাস যাবৎ একসাথে বসবাস করা বাড়িতে, ইট ইজ টু মাচ ডিফিকাল্ট, টু মাচ টাফ। পুলিশের কোনো এক কর্মী হঠাৎই হয়তো বলে উঠেছিলেন, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু জাজ দিস ম্যান পার্থ দে। ইয়েস, তাকে জাজ করা সত্যিই কঠিন, কারণ তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত, তিনি একটি কর্পোরেট অফিসে যথেষ্ট উচ্চ পদে অধিষ্ঠিন ছিলেন এবং তিনি বিদেশেও ঘুরে এসছেন কোম্পানির কাজ নিয়ে। সুতরাং একটা মানুষ যদি তিনি খুব সাধারণ হতে, তাহলে তাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করা যেত। কিন্তু ইনি তো অসাধারণেরও অসাধারণ, কারণ এত বড় একটা ঘটনা এবং এত বড় ঘটনাগুলোকে কুল মাইন্ডে মেনটেন করা, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু পুলিশের হাতে কোনো তথ্য প্রমাণ না থাকার জন্য পার্থবাবুর এগেনস্টে সেদিন কিন্তু কখনো পুলিশ কর্তারা কোনো কিছু নিতে পারেনি স্টেপ। পরবর্তীকালে তাকে মেন্টাল অ্যাসাইনমেন্টে রেখে তার চিকিৎসার জন্য অনেক সুব্যবস্থাও করা হয়েছিল এবং তখনও একটা নতুন রিপারকেশন পার্থবাবুর থেকে উঠে এসেছিল যে তার উইদাউট এনি কনসেন্টে তাকে কিন্তু ওই মেন্টাল অ্যাসাইনমেন্টে রাখা হয়েছে। তিনি ইচ্ছা করলে পুলিশের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নিতে পারেন, এমনও কথা তিনি বলেছিলেন। যাই হোক, এই 2015 সালের এই যে ঘটনা, বহু গল্পকথক হয়তো গল্পের ছলেও বলেছেন, বিভিন্ন ঘটনায় সময় জানিয়েছেন, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটা ফলাওভাবে দেখেছি, পড়েছি। তবু আজকে আমার মনে আসাতে আবারও একবার তোমাদের সাথে রিকল করে নিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। সঙ্গে থেকো। আর যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই পাঠিও, আমি গল্পের ছলেই পড়ে শোনাবো। আর একটা কথা, পার্থবাবু একসময় ভালো হতে চেয়েছিলেন। জানো, সমাজ যাকে একবার বর্জন করে না, তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে হাজার ভালো হবার চেষ্টা করলেও সে সহজে ভালো হতে পারে না, কারণ সে অলরেডি সমাজের কাছে পরিত্যক্ত, সমাজের কাছে একেবারে চিহ্নিত, সমাজের কাছে একদম ট্রেডমার্ক একজন পার্সন, পার্থ দে। সুতরাং এই রকম মানুষ যদি সমাজের বুকে চলাফেরা করে, বেঁচে থাকে, সে হয়তো আবারও এই ধরনের কোনো ঘটনা আবারও ঘটাতে পারে। ঠিক পার্থবাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি ভালো হতে চেয়েছিলেন, তাই তিনি তার সেই বাড়ির ঠিকানা চেঞ্জ করে অন্য আরেকটি আবাসনে গিয়ে ছিলেন বেশ কিছুদিন, ভালো হবার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু না, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার রাস্তাঘাটে চলাফেরার সময় ইচ অ্যান্ড এভরি পার্সন তাকে দিকে আঙুল তুলে একদম ইন্ডিকেট করতেন যে এই সেই মানুষ, যে মানুষ তার বাবাকে খুন করেছে, এই যেই মানুষ, যে মানুষ তার দিদিকে খুন করেছে, তার কঙ্কালসার দেহটা দীর্ঘদিন বাড়ির মধ্যে রেখে দিয়েছে। সুতরাং এ কেউ সাধারণ মানুষ নয়, এ একজন কঙ্কাল প্রেমী মানুষ, একজন স্কেলটন পার্সন। সুতরাং এই সমাজের ভৎসনা শুনতে শুনতে একদিন নিজের প্রতি বিরক্ত হয়ে পার্থবাবুও ঠিক তার বাবার মতনই সেই কাজটা করেছিলেন। এটা আজও আমাদের প্রত্যেকের কাছে এমন একটা দৃষ্টান্ত রেখে গেল, যে দৃষ্টান্ত আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। 2015 সালের সেই মর্মান্তিক ঘটনা। তাই সমাজের বুকে থাকতে গেলে আমরা কেবলমাত্র শারীরিক রোগের ওপরটা বা ভিতরটা যদি শুধু সারাবার চেষ্টা করি তাহলে হবে না বন্ধু। যদি কারো মানসিক রোগেরও কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা সমাজবদ্ধ জীব হিসেবে যদি সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে কে বলতে পারে সেই মানুষটিও একদিন হয়তো ভালো মানুষে পরিণত হতে পারে। আজ এখানেই শেষ করি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী গল্পে তোমাদের সাথে।